বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো গাইস, ওয়েলকাম আমার নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটি হচ্ছে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের জনপ্রিয় অফিস অ্যাপ্লিকেশন মাইক্রোসফট ওয়ার্ড, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল প্রথম পার্ট। এই পার্টে আমি শেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন এবং এর হোমের প্রত্যেকটা কাজ। এমএস ওয়ার্ডে কাজ করতে গেলে প্রথমে আমাদের ওপেন করতে হয় মাইক্রোসফট ওয়ার্ডটি। আমরা তিন ভাবে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করতে পারি। তো প্রথমত আমরা দেখাচ্ছি, ডেস্কটপের স্টার্ট বাটনে ক্লিক করব, করার পরে এখানে অল প্রোগ্রাম লেখা আছে, এখানে ক্লিক করব। করার পরে আমাদের হচ্ছে যে এখানে যদি থাকলো তো থাকলো, নাহলে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এই যে এখানে আছে মাইক্রোসফট অফিস। তো এটার আন্ডারে যে অনেকগুলো অফিস অ্যাপ্লিকেশন রয়েছে, তো আমরা কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি হচ্ছে এই যে মাইক্রোসফট ওয়ার্ড। তো এটা ক্লিক করে আমরা ওপেন করতে পারি। তারপর হচ্ছে নেক্সট আরেকটা হলো যে আমরা স্টার্ট বাটন আবার ক্লিক করব। ক্লিক করার পরে যে সার্চ বাটনটি রয়েছে, তো এখানে আমরা জাস্ট ওয়ার্ড লিখব, WORD, এই যে দেখছেন W লিখলে চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি। তো এখানে আমরা ক্লিক করে ওপেন করতে পারি। আর থার্ড যে পদ্ধতিটি সেটা হচ্ছে আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে নিউ বাটন আছে, এখানে ক্লিক করে আমাদের এখানে আছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। তো এটা ক্লিক করবো, দেখেন আমাদের এখানে অপারেশন মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। তো আমরা এখানে জাস্ট ক্লিক করে ওপেন করে নেব। তো ওকে, ওয়ার্ড অফিস অ্যাপ্লিকেশনের উইন্ডো পরিচিতি আমরা হয়ে নিই। তো আমাদের হচ্ছে ফার্স্টে যে এখানে দেখা যাচ্ছে এটাকে বলে হচ্ছে টাইটেল বার। এটা হচ্ছে টাইটেল বার। আর হচ্ছে নিচে যে ইনসার্ট, পেজ লেআউট, হোম, এগুলো লেখা, এগুলোকে বলে হচ্ছে রিবন। ওকে, রিবন। আর হচ্ছে এই যে আমরা ডান পাশে লম্বা নিচে এটাকে বলে স্ক্রল বার। আর উপরে যে এটা আছে এটাকে বলে হচ্ছে বার। এটা হচ্ছে রোলার। আর আমাদের বাম পাশে আমরা রোলার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রোলার। ওকে, আরেকটি হচ্ছে লেখার মাঝখানে যে আপডাউন করতেছে, এটাকে বলা হয় কার্সর। ওকে, আমাদের উইন্ডো পরিচিতি মূলত হয়ে গেল। এখন আমরা কাজে আসি। এট ফার্স্ট আমরা ফাইলে ঢুকি। ফাইলে বিভিন্ন অনেকগুলো অপশন রয়েছে। তো এটার ভিতর প্রথমে আসে সেভ অপশন। কাজকৃত ফাইলটি আমরা যদি সেভ করতে চাই, তাহলে এখানে ফাইল মেনুতে ঢোকার পরে সেভে ক্লিক করলে আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে। তো দেখুন আমাদের এটা আমরা সেভ করতে যাচ্ছি। মনে করো আমরা লিখছি এখানে, তো এটা ফাইলে ঢুকলাম, তারপরে যে আমাদের সেভ ক্লিক করার পরে এই অপশনটা আসলো। তবে কোথায় সেভ করব? এখান থেকে আমরা যে আমার ডেস্কটপ সিলেক্ট করা আছে, আপনারা চাইলে অন্য কিছু সিলেক্ট করতে পারেন। তো সিলেক্ট করার পর আমি এখানে কিছু লিখলাম, ধরেন রিনেম করলাম আমার প্রজেক্টে। তো আপনারা আপনাদের মতো করে রিনেম করবেন। তারপরে সেভে ক্লিক করলাম, আমার প্রজেক্টটা সেভ হয়ে গেল। তো এটা গেল হচ্ছে ফাইলের কাজ, ফাইল মেনুর অন্তর্ভুক্ত সেভের কাজ। তো আরেকটা আছে এখানে সেভ অ্যাজ। এটার কাজ কি? মূলত দুটোর কাজ সেম, বাট সেম অ্যাজ দিয়ে আমরা কি হয়, একবার সেভ করার পরে ফাইলটি পুনরায় ওপেন করে আমরা অনেক কিছু লিখতে পারি। সেগুলো আবার সেভ অ্যাজ এর মাধ্যমে ওই পূর্বের কাজ করা কিন্তু কাজ থেকে পরবর্তীতে সেভ হতে শুরু করে। তো এটা আমরা শর্টকাট কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারি, Ctrl+S ক্লিক করে। তো আপনারা এটা করবেন, সেভ অ্যাজ গুলো। তারপর ওপেনের কাজ হচ্ছে আমরা রিসেন্ট কোনো যদি কাজ করে থাকি, ফাইল বন্ধ ওপেন। তো আমাদের কোনো করা কাজ পূর্বে করেছে এমন কাজ ওপেন করতে চাইলে আমরা ওপেনে ক্লিক করব। করার পরে যেমন আমার একটা কাজ আছে, এটা আমি ক্লিক করলাম, এটা আমার ওপেন হয়ে গেল। তবে আপনারা চাইলে এভাবে ওপেন বাটনের কাজ হচ্ছে এটাই। তারপর হচ্ছে ক্লোজ। এটার মধ্যে আমাদের প্রোগ্রাম ক্লোজ করতে পারি। আমাদের কাজ শেষ হয়ে গেল, আমরা এখানে ফাইলে ঢুকে ক্লোজে ক্লিক করলে আমাদের ফাইলটি ক্লোজ হবে, অর্থাৎ ওই ট্যাবটি ক্লোজ হয়ে যাবে। তারপরে ইনফো, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ, এটা আমরা পরে জানাবো আপনাদেরকে। তারপর হচ্ছে রিসেন্ট, অর্থাৎ আমরা রিসেন্টলি যে কাজগুলো করেছি এটাতে ক্লিক করলে সেগুলো আমাদের সামনে শো হবে। তো আমরা এখান থেকে সেটা ওপেন করে কাজ করতে পারবো।
তারপর হচ্ছে নিউতে ক্লিক করে ব্ল্যাঙ্ক প্লেসে ক্লিক করলে আমাদের নতুন একটি পেজ ওপেন হবে। নিউয়ে ক্লিক করে ব্ল্যাঙ্কে ক্লিক করলে আমাদের একটি ব্ল্যাঙ্ক প্লেস শো হবে, তো এখানে আমরা আমাদের কাজ করতে পারবো। তারপর হচ্ছে প্রিন্ট, এই প্রিন্ট সম্পর্কে আমরা পরবর্তীতে ভিডিও বানাবো। তো আপাতত যেহেতু সেল মেনটেন করার ক্ষেত্রে আমরা দেখাচ্ছি, প্রিন্টে ঢোকার পরে আমাদের যেহেতু এখানে কাজ করা থাকবে, আমরা এখানে সব সিলেক্ট করে প্রিন্টে ক্লিক করলে আমাদের কাজটি প্রিন্ট হয়ে যাবে। ওকে, তারপরে সেভ এন্ড সেন্ড, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ, আমরা পরে দেখবো। ওকে, তো আমরা আসি হোমে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের হোমের অন্তর্ভুক্ত হোমের প্রথমে রয়েছে কাট নামে একটা অপশন, এটা ইনঅ্যাক্টিভ রয়েছে। তো এটাকে আমরা কিভাবে আমরা কাট করতে চাই, তো মূলত আমাদের হোমে কাট নামে একটা অপশন রয়েছে, এটা দেখেন ইনঅ্যাক্টিভ রয়েছে। তো আমরা কাট বলতে কোনো লেখাকে আমি সিলেক্ট করে কাট বলতে এখান থেকে সরিয়ে অন্য জায়গায় পেস্ট করব। তো তার জন্য আমাদের ফার্স্ট লেখাটি সিলেক্ট করতে হবে, তারপরে দেখেন যে লেখাটি সিলেক্ট করার পরে কাট অপশনটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমরা যদি এটাকে ক্লিক করি তাহলে দেখেন এটা কাট হয়ে গেছে। এখন আমরা এটাকে পেস্ট করব। তো নেক্সট এখানে দেখেন আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করতে পারি, বা আমরা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল ভিডিও পেস্ট করতে পারি। দেখেন আমাদের কাটকৃত লাইনটি এখানে পেস্ট হয়ে গেছে। তো আমরা পূর্বের অবস্থায় ফিরে যাই কন্ট্রোল জেড দিয়ে। ওকে, তো কাট সম্পর্কে আমরা বুঝতে পারলাম। তারপর হচ্ছে কপিটা সেম কাটের মতো, বাট কাটটা একদম কাট করলে কোনো লাইন কাট করলে ওটা একবারে চলে আসে, বাট কপি করলে ওটা থাকবে, বাট আরেকটি নতুন লাইন কপি হবে। তো দেখুন আমরা পুরোটাই সিলেক্ট করলাম, করার পর দেখেন কাট বাট অপশনটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এখন এটাতে ক্লিক করব, করার পর আমাদের কপি হয়ে গেছে। তো আমরা এখন নেক্সট দুই লাইন পরে এসে আমরা কন্ট্রোল ভি দিলাম, দেখুন কপি হয়ে গেছে। তো কাট আর কপির মধ্যে পার্থক্য এটাই যে কাট করলে আমাদের সিলেক্টেড লাইনটি পুরোটাই একবারে চলে আসে, আর হচ্ছে কপি করলে লাইন পুরোটা থাকে, বাট পরবর্তীতে নতুন করে সেটা পেস্ট হয়, তো দুটো হয়ে যায়। তো আমাদের কপি হয়ে গেল। এরপর আসে হচ্ছে পেস্টে, যে পেস্ট আমরা একটু আগে যে কপি কাট করার পর যে পেস্ট করলাম না কিবোর্ড দিয়ে কন্ট্রোল ভি দিয়ে শর্টকাটে, ওটাই এখান থেকে করা যায়। ধরেন আমাদের হচ্ছে এটা কপি করলাম, পরে এখানে পেস্ট করবো, তো ক্লিক করলাম, এটা পেস্ট হয়ে গেল। তো এটাই আমরা নরমালি শর্টকাটে কন্ট্রোল ভি দিয়ে করি। ওকে, তারপর হচ্ছে ফরম্যাট পেজটা, ধরেন আমরা এটাকে একটু নরমালি দেখেন ফরম্যাট প্রিন্টের কাজটা কি, আমরা যে লাইনটিকে ধরেন আমরা এই লাইনটা যে ফরম্যাটে রয়েছে এই সেম ফরম্যাটে আমরা এই লাইনটা করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, ফার্স্টে এটা সিলেক্ট করব, তারপর হচ্ছে ফরম্যাট প্রিন্টে ক্লিক করব, তারপরে যে লাইনে আমরা ফরম্যাটটা করব সেই লাইনে আমরা ছেড়ে দেবো। দেখুন ওইটা যা ফরম্যাট আছে সেটা চলে আসলো। তো এটা হচ্ছে এটার কাজ। ওকে, ফরম্যাট প্রিন্টের কাজ। তো এখন আসেন আমরা ক্লিপবোর্ড দেখব। তো নরমালি ক্লিপবোর্ডের কাজ কি, তো আমরা যদি কোনো কিছু কপি বা পেস্ট করি সেগুলো এখানে এসে জমা হয়, পরবর্তীতে চাইলে আমরা সেটা এখান থেকে ইউজ করতে পারি। দেখাচ্ছি, আমরা মাইক্রোসফট লেখাটি কপি করলাম, ধরেন এটাতে ক্লিক করে কপি করলাম, দেখেন এটা এখানে চলে আসছে। তারপর হচ্ছে হোম লেখাটি আমরা কপি করলাম, দেখেন এটা এখানে চলে আসছে। তো নরমালি এগুলো যদি আমরা আবার ব্যবহার করতে চাই তাহলে এখানে হোমে ক্লিক করলে এটা এখানে চলে আসলো। তারপর হচ্ছে আমরা যে মাইক্রোসফট ওয়ার্ড লেখাটির উপর ক্লিক করলে এটা এখানে চলে আসলো। তো বারবার পেস্ট করার দরকার নেই, একবার কপি করে রাখলে সেটা এখানে এসে জমা হবে। তো ক্লিপবোর্ডের কাজ মূলত এটাই, আমাদের কপি পেস্ট কৃত বিষয়গুলো এখানে জমা থাকে আর কি। তো আবার আমরা চাইলে ওগুলো ক্লিয়ার করতে পারি, যে ক্লিয়ার হলে ক্লিক করলে সব চলে যাবে এখান থেকে। তো আমরা এটা ক্লোজ করলাম। ওকে, তো মূলত আমাদের এটার কাজ শেষ প্রায়। এখন আমরা আসি ফন্টে। তো আমাদের দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে এই পুরো অপশনটা হচ্ছে ফন্ট, এটা আমরা ফন্ট সংক্রান্ত সকল কাজ আমরা এই টুলবারে করে থাকি। তো দেখেন ফার্স্টে ধরেন আমরা আমাদের লেখাকে চেঞ্জ করতে যাচ্ছি,
এই ফন্টটাকে আমরা অন্য ফন্টে করব। তার জন্য ফার্স্টে আমরা লাইনটিকে লেখাটিকে সিলেক্ট করব, তারপর হচ্ছে এখানে এসে যেমন ধরেন এই যে বিভিন্ন ফন্ট রয়েছে, আমাদের যেটা ইচ্ছা সেটা দিতে পারি। দেখেন এই যে এটা দেখছেন, আমরা আমাদের মন মতো যেটা ইচ্ছা সেটা দিতে পারি, এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। নরমালি এটা ইংলিশের জন্য ইংলিশ দিতে হবে, বাংলার জন্য আলাদা। কারণ বাংলা ফন্ট যদি আমরা চেঞ্জ করতে চাই তো এখান থেকে বাংলা যে লেখাগুলো আছে এগুলোর উপর আমরা ক্লিক করব, ক্লিক করলে লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমরা এটার মাধ্যমে ফন্ট ম্যানুয়ালি বড় ছোট করতে পারি। যেমন আমরা আগে ফন্টটা সিলেক্ট করে নেব, এটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ধরুন এখানে সর্বোচ্চ ডিফল্ট দেওয়া আছে 72, এর বড় আমরা করতে পারবো না। তো এটার মাধ্যমে আমরা ম্যানুয়ালি ফন্ট চেঞ্জ করতে পারি, তো বড় ছোট করতে পারি। তো দেখেন আমরা এই লাইনটাকে বড় করব, এটা সিলেক্ট করলাম, তো এখানে এই যে দেখেন 11, 12, 13, 14 আস্তে আস্তে বড় হচ্ছে। তো এখানে 72 পর্যন্ত আছে, তারপরে আর নেই। তো তারপর আমরা কি করব, টেনশনের কোনো কারণ নেই। তো আমরা এখানে ম্যানুয়ালি ধরেন আমরা 100 দিতে চাচ্ছি, এখান থেকে 100 সিলেক্ট করে এন্টার দিয়ে দেবো, ফন্ট সাইজ 100 হয়ে গেল। তো এইভাবে আমরা এখান থেকে আমাদের ইচ্ছা অনুযায়ী বাড়াতে পারি। ওকে, তো এটার কাজ গেল। তারপরে আসে হচ্ছে এই যে এটার কাজ হচ্ছে গ্রো ফন্ট। এটাতে আমরা এক এক করে বাড়াতে পারি, এক এক করে ছোট করতে পারি। তাহলে নরমালি দেখেন আমরা পুরোটা সিলেক্ট করে নিলাম, তারপর এটাতে ক্লিক করলাম, দেখেন এক ধাপ করে বাড়ছে, আবার এটাতে ক্লিক করলাম এক ধাপ করে কমছে। তো এটা হচ্ছে গ্রো ফন্ট, এক ধাপ করে বড় করা, এক ধাপ করে ছোট করা। তারপর তার পাশে আছে এই যে ধরেন এটা হচ্ছে কেস বক্স, নাম হচ্ছে চেঞ্জ কেস। তো এটার মধ্যে আমরা কি করতে পারি, ধরেন আমরা আমাদের ফন্ট এখানে প্রথম অক্ষরগুলো বড় আছে, তারপর ওগুলো ছোট আছে। তো এটার মধ্যে আমরা করতে পারি যে লোয়ার কেস দিয়ে সবগুলো ছোট হাতের হয়ে যাবে, তারপর হচ্ছে আপার কেস দিলে সবগুলো বড় হাতের হয়ে যাবে, এবং তারপর হচ্ছে এই যে ক্যাপিটাল এস ওয়ার্ড দিলে আগের মতো প্রথম অক্ষরগুলো জাস্ট বড় থাকবে আর সবগুলো ছোট হয়ে যাবে। তারপর ট্র্যাক করে দিলে প্রথম অক্ষরগুলো ছোট হবে আর সব বড় হাতের থাকবে। তো এটার কাজ হচ্ছে এরকম আর কি। ওকে, আমাদের চেঞ্জ কেস গেল। তারপর হচ্ছে নেক্সট, এটার মাধ্যমে আমরা ধরেন মাইক্রোসফট ওয়ার্ডে ঢোকার পরে যে ডিফল্ট যে লেখাগুলো থাকে সেটা আসবে এখানে। এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। তো নরমালি ধরেন এটা আমাদের তৈরি করা ফরম্যাট, তো এটা যদি আমরা যদি ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করে দেন ডিফল্ট হয়ে গেল, এখানে ওয়ার্ডে যেটা ডিফল্ট থাকে সেটা হয়ে গেল। তো এভাবে আমরা করতে পারি। তারপর আসে হচ্ছে বোল্ডে। তো আমরা বোল্ড কোনো লেখাকে বোল্ড করতে গেলে কিভাবে করব, ফার্স্টে আমরা লেখাটা সিলেক্ট করব, তারপরে বোল্ডে ক্লিক করব। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি, কন্ট্রোল বি দিলে এটা বোল্ড হবে, আবার এটা ক্লিক করলে বোল্ড আউট হয়ে গেল। তারপর হচ্ছে ধরেন নরমালি আমরা তারপর আছে হচ্ছে ইতালিক। আমরা লেখা ইতালিক কিভাবে করব, কোন লাইনটিকে সিলেক্ট করে নেব আগে, তারপর হচ্ছে এটাতে ক্লিক করব, দেখেন আমাদের লেখা ইতালিক হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। ওকে, তারপরে আমরা আন্ডারলাইন করব, যে এটা যে আন্ডারলাইন করা হয়, তো আন্ডারলাইন আগে ফার্স্টে যে লাইনটি আন্ডারলাইন করব সেটা সিলেক্ট করে নেব, তারপর হচ্ছে এই যে এইতে ক্লিক করব, এতে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে গেল আমাদের। ওকে, তো নরমালি আমরা এখান থেকে সব চেঞ্জ করতে চাই, যে থেকে এক এক করে ক্লিক করব, তারপর আমাদের ওগুলো চলে যাবে। তারপর আসে যে এটাতে, এটা হচ্ছে স্ট্রাইক নোট। এটার মাধ্যমে আমরা কোন লাইন নরমালি বাতিল বলে যদি বোঝাতে চাই, লাইন কাটা, এটার মাধ্যমে আমরা সেটা করতে পারি। এটা ক্লিক করলে আমার মাঝখানে দাগ চলে আসবে, তো এটাতে আমরা এটা করতে পারি। তারপরে আছে নরমালি ধরেন এই যে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্টের কাজ কি, তো ধরেন আমরা এটার সাথে লেখা আছে, এটা মূলত গাণিতিক ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো নরমাল ধরেন আমাদের হচ্ছে ও, তো এখানে আমরা ধরেন 2টাকে আমরা নিচে রাখবো, তো তার জন্য আমরা সাবস্ক্রিপ্টে ক্লিক করলে আমাদের 2টা নিচে চলে গেল। তো এটা আবার যদি আমরা উপরে আনতে চাই তাহলে 2টা সিলেক্ট করে সুপারস্ক্রিপ্টে ক্লিক করব, তাহলে উপরে চলে যাবে।
আমাদের এই গ্রুপে চলে গেল। তো এইভাবে আমরা সাবস্ক্রিপ্টের ব্যবহার করতে পারি আমাদের কাজে ডকুমেন্টে। ওকে, তারপরে আছে হচ্ছে ফরম্যাট চেঞ্জ, অর্থাৎ লেখা ফরম্যাট চেঞ্জ। টেক্সট ইফেক্ট, এটার মাধ্যমে আমরা আমাদের টেক্সট ইফেক্ট দিতে পারি। নরমালি আমরা হচ্ছে এই লেখা পুরোটি সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এখানে অনেকগুলো ফরম্যাট রয়েছে, যেমন আমাদের স্টাইল চেঞ্জ হচ্ছে, লেখার স্টাইল চেঞ্জ হচ্ছে, এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা দিয়ে নেবেন। এখান থেকে আমরা লেখার স্টাইল চেঞ্জ করতে পারি। তো এখান থেকে ধরে নিয়ে আমরা দিলাম, আমাদের লেখাটা চলে আসলো। আমি এটা রাখতেছি, আচ্ছা রাখবো না যদিও, তুলে দেবো পরে। ওকে, এখান থেকে আমরা শ্যাডো দিতে পারি, লেখা বিভিন্ন ধরনের অপটিমাইজ করতে পারি। তো আপনারা আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে এগুলো দিয়ে নেবেন। ওকে, তারপর হাইলাইট কালার, এটার মাধ্যমে আমরা লেখার পিছনে আমরা টেক্সটকে হাইলাইট করতে পারি। ধরেন আমরা এটা সিলেক্ট করলাম, তারপর এখানে বিভিন্ন কালার আছে, যে আমরা কালার সিলেক্ট করলাম, তাহলে আমাদের লেখাটা হাইলাইট হয়ে গেল। এটার মাধ্যমে আমরা আমাদের লেখাটিকে হাইলাইট করতে পারি। বিভিন্ন কালার আছে, আপনার প্রয়োজন অনুযায়ী কালার দিয়ে নেবেন এখান থেকে। ওকে, এটা হচ্ছে এটার মাধ্যমে আমরা টেক্সটকে হাইলাইট করতে পারি। আবার হচ্ছে আমরা এটার মাধ্যমে ফন্ট কালার দিতে পারি, এটার মাধ্যমে আমাদের ফন্ট কালার দিতে পারি। আমরা এটা সিলেক্ট করলাম, তারপর আমাদের এখান থেকে ইচ্ছা হচ্ছে আমরা কালার দিলাম ফন্ট কালার। নরমালি বিভিন্ন কালার আছে, হ্যাঁ ব্ল্যাক দিয়ে দিলাম। আপনার এটা আমরা এটার মাধ্যমে আমরা ফন্টের কালার চেঞ্জ করতে পারি, আর এটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের ফন্টকে হাইলাইট করতে পারি। আমাদের ফন্টের কাজ মোটামুটি শেষ। এখন আসি আমরা হচ্ছে প্যারাগ্রাফে। তো আমাদের প্যারাগ্রাফে আসে হচ্ছে প্যারাগ্রাফে, এই অংশটা পুরোটা হচ্ছে প্যারাগ্রাফ। এটার মাধ্যমে আমরা আমাদের লেখা বিভিন্ন স্টাইল করতে পারি। অর্থাৎ কোনো দেখিয়ে দিচ্ছি কি কি করা যায় এখানে প্যারাগ্রাফের মাধ্যমে। নরমালি ফার্স্টে আসে হচ্ছে বুলেট। তো এখানে যে বুলেটের ব্যবহার কি, আমাদের কোন আমাদের হচ্ছে লেখার লাইনের পাশে চিহ্ন দিতে চাই বিভিন্ন ধরনের, তো এটার মাধ্যমে আমরা দিতে পারি। এটাকে বুলেট বলা হয়। যেমন এখানে যে বিভিন্ন আছে, আপনারা ইচ্ছা অনুযায়ী যেটা ভালো লাগে আপনারা সেটা দিয়ে নেবেন এখান থেকে। অনেকগুলো রয়েছে, আপনার যেটা মন চাই সেটা এখান থেকে দিয়ে নেবেন। এটা বুলেটের ব্যবহার। সেটা যদি না হয় আমরা এখানে নাম্বারও দিতে পারি। ফার্স্ট লেখাগুলো সিলেক্ট করে এখানে যে আমরা নাম্বারও দিতে পারি। আপনার ইচ্ছা অনুযায়ী এখানে নাম্বার দিয়ে নেবেন। এখানে যে নাম্বার আছে, রোমান সংখ্যা আছে, তারপরে হচ্ছে এবিসিডি আছে। তো আপনাদের প্রয়োজন মতো আপনারা ইচ্ছা অনুযায়ী এখানে দিয়ে নেবেন। তো এটা গেল। তারপরে এর পাশে আরেকটা ফরম্যাট রয়েছে, কারেন্ট লিস্ট। অর্থাৎ এটার মাধ্যমে আমরা আমাদের পুরো লেখাটাকে একটা স্টাইলে রাখতে পারি। যেমন বিভিন্ন লিস্টের মাধ্যমে যদি এটা করতে চাই, এটা আসলে আপনাদের ইচ্ছা অনুযায়ী এর ভিতর থেকে যে কোনো একটা দিয়ে নিতে পারে। ওকে, তারপর আসে হচ্ছে ইয়েতে হচ্ছে আপনার ডিসেন্ট ইনসেট। তো এটার মাধ্যমে ডিসেন্ট ইনসেট, এটার মধ্যে আমরা যেমন লেখাকে আমরা এক এক লাইন পিছাই না, তো এটার মধ্যে আমরা করতে পারি। আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম, তো এটা এক এক করে পিছাচ্ছি। এই কাজটা আমরা কিবোর্ডে ট্যাব বাটনে ক্লিক করে করতে পারি। এক এক করে ডানে নিতে পারি, আবার এটার মাধ্যমে আমরা এক এক করে বামে নিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। হ্যাঁ, তারপরে এসে হচ্ছে আপনার শর্ট। এটা কাজ দেখাচ্ছি মূলত এখানে আপনার হচ্ছে 1 3 5 8 9, ওইভাবে নয় দেখাচ্ছি। আমরা হচ্ছে তো এটার কাছে শর্টের কাজ আমরা দেখাচ্ছি এখানে 8 9 7 8 3 5 6। এটা শর্টের কাজ আমরা দেখাচ্ছি। এটা শর্ট, এটার মাধ্যমে আমরা লেখাকে সাজাতে পারি। এলোমেলো লেখাকে আমরা সিরিয়াল অনুযায়ী সাজাতে পারি। তো ফার্স্টে এটাকে সিলেক্ট করব, তারপরে শর্টে যে আমাদের এখানে যে প্যারাগ্রাফ থাকবে এখানে অ্যাসেটিং এ যাব, যারপরে ওকে ক্লিক করব। দেখেন আমাদের 3 5 6 সাথে সিরিয়াল অনুযায়ী আসছে।
আগে দেওয়ালে ছিল। আবার যদি সিলেক্ট করি, ওকে, আবার যদি সিলেক্ট করি করার পরে যে এখানে এবার আমরা দেবো ডিসেন্ডিং, দেওয়ার পর ওকে দিলে দেখেন আবার হচ্ছে আমাদের সর্বোচ্চ সংখ্যাটি ফার্স্টে এসছে এবং আর কি উল্টাভাবে এখানে সাজানো হয়েছে এখন। তো এসএনএর কাজ হচ্ছে এটাই। তারপরে সে হচ্ছে টেক্সট এলিগেনে। তো আমরা ধরেন টেক্সট কোনো আমরা ধরেন এই লাইনটিকে যদি আমরা এটা হচ্ছে মানে বামে সমান রাখা টেক্সট এলিগেন্ট। তো ফার্স্ট এটা হচ্ছে সেন্টার, এটাতে ক্লিক করলে আমাদের লেখাটা মিডলে আসবে, অর্থাৎ পেজের মাঝখানে আসবে, সেন্টারে আসবে। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে টেক্সট এলিগেন্ট রাইট, এটা হচ্ছে টেক্সট এলিগেন্ট লেফট, এটা টেক্সট এলিগেন্ট রাইট। ওকে, তো আমাদের টেক্সট এলিগেন্ট লেফট করলে আমরা কন্ট্রোল প্লাস এল চেপে এটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারি। আবার হচ্ছে সেন্টার আমরা করতে পারি হচ্ছে কন্ট্রোল ই দিয়ে ক্লিক করে সেন্টার করতে পারি। তারপর হচ্ছে টেক্সট এলিগেন্ট রাইটে কন্ট্রোল প্লাস আর ক্লিক করলে আমাদের টেক্সট রাইটে চলে যাবে। আর মূলত আমরা হচ্ছে ধরেন এই লেখাটাকে আমরা জাস্টিফাই করব, সিলেক্ট করার পরে জাস্টিফাই এটা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল জে আমরা ক্লিক করলাম, দেখেন লেখাটা আমাদের পুরো পেজ জুড়ে কিন্তু হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে জাস্টিফাই কাজ। ওকে, এটার কাজ মূলত আমাদের হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে লাইন প্যারাগ্রাফ স্পেসিং, অর্থাৎ একটা লাইনের মাঝখানে কতটুকু ফাঁকা থাকবে সেটা আমরা এটা দিয়ে বোঝাইতে পারি। একটা লাইনের মধ্যে কত ফাঁকা থাকবে। ফার্স্টে ধরেন আমরা পুরো দেখাচ্ছি আমাদের, দেখেন আমাদের লাইনগুলো কিন্তু একটি নির্দিষ্ট স্পেসের মধ্যে রয়েছে, একটা নির্দিষ্ট ফাঁকা রয়েছে। দেন পুরোটা আমরা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে দেখেন আমরা 1.0 ছিল 1.5 দিলাম, আরেকটু বাড়লো। তারপর হচ্ছে 1.5 দিলাম, আরেকটু বাড়লো, 2 দিলাম, আরেকটু বাড়লো। তো আপনাদের প্রয়োজন হচ্ছে এখান থেকে লাইন স্পেস করে নেবেন। তো এটা আমরা এখান থেকে ডিফল্ট ছিল, আমরা ম্যানুয়ালি করতে পারি। এখান থেকে যে লাইন এন্ড পেজ ব্রেকে ক্লিক করবো, দেখেন আমরা এখান থেকে লাইন স্পেসিং অপটিমাইজেশন ক্লিক করার পরে যে লেফটে কতটুকু জায়গা রাখবেন, রাইটে কতটুকু জায়গা রাখবেন, তারপর হচ্ছে স্পেস কতটুকু ফাঁকা রাখবেন, এগুলো সব কিছু বিকল্প করে যে যখন আমি এখানে নর্মালি 1 দিলাম দিয়ে ওকে দিলাম, দেখেন এখানে কিন্তু ফাঁকা হয়ে গেল। এইভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন। আর এটার কাজ হচ্ছে শেয়ারিং, অর্থাৎ পেজের কালার, যেটা আমরা লেখার পিছনে কি কালার দিতে চাই। তো শেয়ারিং এ ক্লিক করলাম, পিছনে কালার দিতে চাই। তো শেয়ারিং এর ভিতরে ঢুকে অনেকগুলো কালার রয়েছে, আপনারা এখানে কালার দিয়ে দিন, বিভিন্ন ধরনের কালার রয়েছে, দিয়ে দেবেন। ওকে, আমাদের প্যারাগ্রাফের কাজ মূলত শেষ। এখন আমরা আসি হচ্ছে স্টাইলে, লেখার স্টাইল। এখন পুরোটা আমরা সিলেক্ট করলাম, যে নরমালি থাকলে আমাদের পেজটা নরমালি থাকলো। তারপর হচ্ছে নো স্পেস, এটাতে আসলে আমাদের এখানে স্পেস থাকবে না, এটা হচ্ছে মূলত হচ্ছে ডিফল্ট। তো আপনাদের যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন। এটা হচ্ছে হেডিং 1, এখানে এটা এই ক্যাটাগরি ফরম্যাটে রয়েছে। তবে এটা হচ্ছে হেডিং 2, এটাতে এই ফরম্যাটে রয়েছে। তারপর হচ্ছে যে টাইটেল, এটাতে ফরম্যাট। তো এগুলো আপনাদের এর ভিতর থেকে যেটা প্রয়োজন সেটা আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন স্টাইল থেকে। ওকে, তো আমাদের স্টাইল পেজের কাজ মূলত এতটুকুই। নরমালি দেখুন আমাদের স্টাইল মেনুর কাজ শেষ। এখন আমরা আসবো হচ্ছে এখান থেকে ফাইন্ডে। ফাইন্ডে ক্লিক করলাম। এটা মূলত ব্যবহৃত হয় আমাদের অনেকগুলো প্রচুর প্রজেক্টে প্রচুর লেখা থাকে। সেখান থেকে ধরেন আমার কোনো একটা ওয়ার্ড আমার দরকার, কোনো লাইন বা ওয়ার্ড আমার দরকার, তো এটা ব্যবহৃত ফাইন্ডের মাধ্যমে আমরা সেটা সহজে খুঁজে বের করতে পারি। এখন নরমালি ধরেন আমার পেজে এখানে হোম লেখা আছে, তো এখানে জাস্ট আমি HOME লিখলাম, দেখেন আমার যে যতগুলো হোম রয়েছে এখানে সেগুলো কিন্তু শো করছে। এখানে যদি আমাদের অনেক কয়েক হাজার বা অনেক লেভেল হোম থাকে বা বিভিন্ন ওয়ার্ড, নির্দিষ্ট ওয়ার্ড যদি আমরা খুঁজে বের করতে চাই, তাহলে আমরা ফাইন্ডারের মাধ্যমে এখান থেকে খুঁজে বের করতে পারি। তাহলে যে শো করছে তিনটা আমার এই পেজে 3টে হোম আছে, দেখেন আমি এখানে 3টা শো করছে চাইলাম। তো
এইভাবে আমরা খুঁজে বের করতে পারি। ওকে, ফাইন্ড এর কাজগুলো রিফ্লেক্সের কাজ। এটা মূলত হয় যে আমরা আমাদের পেজে নির্দিষ্ট ওয়ার্ড আমরা চেঞ্জ করতে যাচ্ছি, অনেকগুলো সেগুলো ম্যানুয়ালি করতে গেলে অনেক টাইম লাগবে বা অনেক কষ্টসাধ্য, তো সেটা আমরা এটার মাধ্যমে করতে পারি। এখানে আমাদের ফাইন্ড করতে পারি, রিপ্লেক্সও করতে পারি। তো নরমালি দেখেন রিপ্লেক্স করবো, আমার হোম ওয়ার্ডটা এখান থেকে রিপ্লেক্স করবো। তো আমরা ফার্স্ট হোম লিখলাম, তারপর হচ্ছে ধরেন আচ্ছা ফাইন্ড দেওয়ার পরে হোম ফাইন্ড দিলাম, তারপর ফাইন্ড এই যে আমাদের এর আগে ফাইন্ড করে নিলাম হোম, তারপর হচ্ছে রিপ্লেক্স। এখানে আমরা হোম লেখাটিকে চেঞ্জ করব, চেঞ্জ করে এখানে আমরা দিব হচ্ছে ধরেন ওয়ার্কপ্লেস, ওয়ার্কপ্লেস দিব। হোম যেখানে যেখানে হোম ওয়ার্ড আছে সেখানে আমরা প্লেস ওয়ার্কপ্লেস লেখাটি দিতে চাই। সেই ক্ষেত্রে আমরা যে রিপ্লেসে যে হোম তাকে যে ওয়ার্ডটা চেঞ্জ করব সেটাকে খুঁজে বের করব, করার পরে সেটা এখানে লিখবো, লেখার পরে যেটা রিপ্লেস ওইটা চেঞ্জ করে আমি যেটা যেটা রিপ্লেস করতে চাচ্ছি সেটা এখানে লিখবো। তো লেখার পরে রিপ্লেসে ক্লিক করব, দেখেন ফার্স্টটা কিন্তু আমাদের রিপ্লেস হয়ে গেছে। তবে আবার যদি রিপ্লেক্স দিই পরেরটা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আবার যদি রিপ্লেক্স দিলে পরেরটা হয়ে গেছে। তো এইভাবে হতে থাকবে রিপ্লেক্স। তো এইভাবে আমরা সহজ পদ্ধতিতে ম্যানুয়ালি কষ্ট না করে আমরা আমাদের প্যারাগ্রাফ থেকে আমাদের প্রজেক্ট থেকে যে কোনো লেখা আমরা এইভাবে রিপ্লেক্স করতে পারবো। তো আপনারা চাইলে আপনারা করতে পারবেন। ওকে, তো এই ছিল আমাদের আজকের পার্ট 1 এর বিষয়বস্তু। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার ভিডিও বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের আরো নেক্সট কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন। তো এটা আমার ফার্স্ট ভিডিও ছিল, কোনো কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমা স্বরূপ দেখবেন, দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের কোনো কিছু মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।